আমরা যুদ্ধের আলোচনায় মানে যাওয়ার আগে আমি আপনার কাছে জানতে চাইবো যে পাকিস্তানের যারা সাধারণ জনগণ আছেন তারা এই যুদ্ধটাকে কেমনভাবে দেখছেন। মানে ইন জেনারেল যে তারা কি এই যুদ্ধটাকে পছন্দ করছেন, তারা কি মনে করছেন যে আসলে এই যুদ্ধটা হয়ে যাওয়াই উচিত, মানে পুরোপুরিভাবে সবার এঙ্গেজ হওয়া উচিত, তারা কি ভাবছেন? আমি আসলে একই প্রশ্ন দীপেন্দ্র রায়চৌধুরী আপনাকেও করতে চাই। ভারতের জনগণ আসলে কি ভাবছেন, তারা আসলে যুদ্ধটাতে এঙ্গেজমেন্টটা সবার চাচ্ছেন কিনা, তারা কি ভাবছেন? মাসকাত ভাই, আপনি যদি প্রথমে একটু মন্তব্য করেন। পাকিস্তানে বিশেষ করে করাচিতে আমি যেটা চেষ্টা করেছি যে সাধারণ মানুষের সঙ্গে নিজেই কথা বলে দেখতে। আমার কাছে কিন্তু মনে হয়েছে যে কেউই এই যুদ্ধ চাইছে না, এবং আসলে মানুষ অনেক বাস্তববাদী হয়ে গেছে এবং তারা তাদের প্রতিদিনের যে জীবনটা এটা নিয়েই ব্যস্ত। এরকম একটি যুদ্ধের চাপ তারা সহ্য করতে পারবে কিনা এ ব্যাপারে তারা সবাই শঙ্কায় রয়েছে। তারপরে ছাত্ররা যেমন তারা তাদের পরীক্ষাগুলো হচ্ছিল সেগুলো স্থগিত হয়ে গেল তা নিয়ে চিন্তিত। এছাড়া আর একটা ব্যাপার লক্ষ্য করলাম যে প্রথম থেকে কেমন জানি একটা হালকা ভাবে নিয়েছে আহ, পাকিস্তানের বিশেষ করে তরুণ সমাজ। তারা এই নিয়ে এক ধরনের মিম যুদ্ধ, রসিকতা এগুলোই বেশি করছে। সেই অর্থে ওই যে একটা যে ঘৃণার চর্চা থাকে না, বা একটা যে ওই যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, ওরকম কিছু লক্ষ্য করা যায়নি। বরং তাদের কাছে মনে হয়েছে যে এ কি একটা জিনিস যে কিছুদিন পর পরই এরা একটা যুদ্ধে জড়ায় এবং অযথা সময় ক্ষেপণ হয়, এবং তারা জানে যে এই পরিপূর্ণ যুদ্ধের সামর্থ্য পাকিস্তান ভারত কারোরই নেই। এই সবই কথাবার্তার জমা খরচা, মাঝখান থেকে কিছু নির্দোষ প্রাণহানি ঘটা এবং কিছু সম্পদের ক্ষতি হয়। সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এই যুদ্ধ চায় এরকম এরকম মানুষ পাকিস্তানের সমাজে আমি দেখিনি। মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু দীপেন্দ্র দাদা আপনার কাছে একটু যেতে চাবো। একই যদি আপনি বলেন যে ভারতের সাধারণ মানুষ। ভারতের সাধারণ মানুষের মধ্যে দু ধরনের মতামত আছে। একটা প্রথম কথা হচ্ছে যে ভারত 30 বছরেরও বেশি সময় ধরে এই সন্ত্রাসবাদের শিকার হচ্ছে। একটা ব্যক্তিগত কথা এখানে বলতে পারি। যখন প্রথম পাঞ্জাবে এই খালিস্তানি সন্ত্রাসবাদ দেখা দিয়েছিল, সেই সময় পাঞ্জাব ইলেকশন কভার করার সময় আমি একটা দোকান থেকে সিগারেট কিনেছিলাম। সিগারেট কিনে আমি সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে 2 মিনিটও যায়নি, প্রচন্ড বিস্ফোরণের শব্দ হয়েছিল। ওই দোকানটা সেই বিস্ফোরণে উড়ে গেছিল। ফলে আমরা বহু কাল ধরে, 30 বছর ধরে, 40 বছর ধরে এমন একটা জায়গায়, 30 বছরই বলবো, 35 বছর এমন একটা জায়গায় বাস করছি। এখন তো আমি কলকাতায় থাকি, এই জায়গাটা অনেক নিরাপদ, কিন্তু দিল্লিতে এবং পুরো পশ্চিম ভারতের বিভিন্ন জায়গা, আমি যখন দিল্লি গেছিলাম 92 সালে, প্রতিটা বাসের গায়ে লেখা থাকতো যে বসার আগে দেখে নিন সিটের নিচে বোমা থাকতে পারে। তো এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা বহু বছর ধরে চলছি। ফলে বহু মানুষের ধৈর্যচ্যুতি ঘটেছে, এবং তারা মনে করেন যে এই পাকিস্তান কখনো বদলাবে না। তারা সারাক্ষণ সন্ত্রাসবাদীদের সহায়তা দিয়ে যাবে এবং সন্ত্রাসবাদী পাঠাবে, সেটা বম্বেতে হোক, সেটা কাশ্মীরে হোক, সেটা অন্য যে কোনো জায়গায় হোক। কাজেই একটা আর পারের যুদ্ধ হওয়া প্রয়োজন, যাতে করে এটা শেষ হয়। অন্যদিকে আরেক দল মানুষ রয়েছেন যারা যুদ্ধটা তেমন ভাবে চান না। আমি নিজেও চাই না এই কারণে, যে আমি শান্তি চাই বলে নয়। আমি চাই না এই কারণে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ নেই। কারণ ধরা যাক ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে পাকিস্তানকে একেবারে হারিয়ে শেষ করে দিল, পাকিস্তান দখল করে তো ভারত বসে থাকতে পারবে না। ভারতকে তো বেরিয়ে আসতে হবে। যেদিন ভারত বেরিয়ে আসবে তার পরের দিন থেকে পাকিস্তান আবার ওই জায়েশ, লস্কর সবকিছুকে আবার ইয়ে করতে থাকবে, ট্রেন হুম। করবে। আর্মির লোকেরা এসে তারা আবার ভারতে ঢুকবে, একই ঘটনা ঘটতে থাকে। ফলে আহ এই যুদ্ধের পথে খুব একটা লাভ হবে না, এই ধারণাটাও অনেকেরই আছে। ওকে, জনাব রায়চৌধুরী, আমি আপনাকে এই পর্যায়ে দুইটা প্রশ্ন একসাথে করতে চাই। একটা হচ্ছে যে পহেলগামে যে নিরীহ ২৬ জনকে মানুষকে সন্ত্রাসীরা মেরে ফেললো, আপনি নিহতদের ২৫ জনই পর্যটক ছিল এই ভারত শাসিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র এলাকায়। এই নিরাপত্তার ঘাটতিকে মানে আপনি এইটা ১০০ ভাগই আপনি নিশ্চিত যে এটা পাকিস্তানি এই সন্ত্রাসীটা পাঠিয়েছে, বা এটা কি নিশ্চিত হওয়াটা আসলে সম্ভব কিনা? এক। দুই হচ্ছে যে আপনি কিছুদিন আগে ডিডি বাংলায় একটা টক শোতে কাশ্মীর নিয়ে প্রত্যক্ষ সাংবাদিকতার অভিজ্ঞতায় আপনি বলেছিলেন কাশ্মীরের জন্য স্বাধীন কাশ্মীর হলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আমরা দেখছি যে ২০১৯ সালে নরেন্দ্র মোদী সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছে, যার মধ্যে কাশ্মীর তার বিশেষ মর্যাদা হারিয়েছে, এবং মানুষকে যে পোট্রে করা একটা জায়গা থেকে সেটাতে একটা বিশেষভাবে পোট্রে করা, আমি ধর্মের কথা নাও বললাম, সেইটাও এটা চলছে। এই জায়গাটাকে যদি আপনি একটু ছোট করে অ্যাড্রেস করেন যে এই দুইটার মধ্যে আপনি আসলে। হ্যাঁ, আমি যখন বলেছিলাম যে ভারত কাশ্মীর স্বাধীন দেশ হলেই ভালো হতো, সেটা হচ্ছে 1947 কথা। হুম হুম। কিন্তু সেটা হয়নি।
কাশ্মীরকে কাশ্মীরের রাজা নিজে ভারতে যোগ দিলেন, আর সেই সব পাকিস্তান ওই কি যেন তাকে পাঠিয়ে খানিকটা দখল করলো। ফলে এমন একটা জায়গায় পড়লো যে কাশ্মীর দুভাগে ভাগ হয়ে গেল, এবং একটা স্থায়ী সমস্যা হিসেবে থেকে নেহেরু ভেবেছিলেন ইউনাইটেড নেশনসে গেলে সমস্যাটা সমাধান হবে। সমাধান তো হলোই না, বরং সমস্যাটা আরো জটিল হলো, এবং প্লেবিসাইড করতে বলা হলো। কিন্তু পাকিস্তান প্লেবিসাইডের শর্ত ছিল আর্মি দুপক্ষে চলে যায়। পাকিস্তান রাজি হলো না, প্লেবিসাইডও না। তারপর 70 বছর কেটে গেছে। সেই ইতিহাসটাকে এখন স্ট্র্যাটেজিক কারণে না ভারত না পাকিস্তান কেউ আর রাজি হবে না, কোনোদিনই রাজি হবে না, এবং তাদের দেশের মানুষেরাও আর রাজি হবে না। তো এই অবস্থায় হ্যাঁ, পাকিস্তান জঙ্গিরা ওই পারের কাশ্মীরি হতে পারে, কিন্তু তারা, কারণ পাকিস্তান বহু বছর ধরে এটা করে আসছে। আপনাদের হয়তো মনে থাক, পাকিস্তান বহুবার এটা স্বীকারও করেছে। আপনাদের মনে থাকতে পারে সেই যখন আমেরিকার চাপের সামনে পড়ে পাকিস্তানের, মানে আপনি বলছেন যে জনাব রায়চৌধুরী, আপনাকে একটু কেটে কেটে আসে, কিন্তু আমরা মূল বক্তব্যটা শুনতে পেয়েছি। আপনি বলছেন যে এটা আসলে সমস্যাটা ঐতিহাসিক এবং পাকিস্তান কোনো কোনো ক্ষেত্রে স্বীকারও করেছে। আমি এই পর্যায়ে আপনাকে একটু, জনাব মাসকাত হাসানকে আমি একটু শুনতে চাই। মাসকাত ভাই, আমার প্রশ্নের আগে আপনি জনাব রায়চৌধুরী যে কথা বলেছেন সেই কথার প্রেক্ষিতে একটু আপনার কথা একটু শুনতে চাই, যে আপনি এটাতে আসলে কি মনে করেন। আমাদের মূল প্রশ্নটা এরপরে আপনি একটু শুনেও রাখতে পারেন, যে সেটা যে ভারত শাসিত কাশ্মীরের মানুষের চাওয়া পাওয়া আমরা কিছুটা জানি কিছুটা জানি না, সে কিন্তু ঘটনা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে আমরা ভারতের মধ্যে একটা সর্বদলীয় ঐক্য দেখতে পাচ্ছি। ভারত সরকার সামরিক বাহিনীর অবস্থানের পক্ষে বিপুল জনমত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পাকিস্তানের পরিস্থিতি এখানে কেমন? বড় দলের প্রধান ইমরান খান কারাবন্দী, তার বিপুল সমর্থকরা কি আসলে শাহবাজ শরীফের এই ইয়াতে উদ্যোগে বা এই অংশগ্রহণের সমর্থন দিচ্ছেন কিনা? আগে যদি আপনি জনাব রায়চৌধুরী যেগুলি বলেছেন সেই ব্যাপারে যদি আপনার মতামত একটু আমরা শুনে নিতে পারতাম। কাশ্মীর ওই প্রসঙ্গটা, হ্যাঁ ঠিকই, ওই প্রসঙ্গটাতে একটু আসা যাক। যে আমি গত রাত্রেই এবং আজকের দিনে সারাদিনই ভারতের কিছু মিডিয়ায় দেখছিলাম একটা খবর যে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে, বা আমরা কিন্তু এই জিনিসটা প্রায় দেখতে পাই যে ভারতের মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, অথচ এবং কিছু বুদ্ধিজীবীও এই কথাটা খুব খোলাখুলি ভাবেই বলেন যে বালুচিস্তানের স্বাধীনতা চাই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে বালুচিস্তান যেদিন থেকে পাকিস্তানে যুক্ত হয়েছে তখন থেকেই বালুচিস্তানের যে বিচ্ছিন্নতাবাদী দলগুলো রয়েছে তাদেরকে অস্ত্র, ট্রেনিং, অর্থ সহযোগিতা ভারত দিয়ে থাকে এমন অভিযোগ রয়েছে। এবং কুলভূষণ যাদব নামে একজন ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ইসলামাবাদের কারাগারে রয়েছেন, যিনি ওই বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করতে গিয়ে ধরা পড়েছিলেন এবং এখনো উনি রয়েছেন। এর পাশাপাশি আবার দেখা গেছে যে ওই আফগানিস্তানে 2014 পর থেকে 10টি মতো 18টি মতো ভারতীয় কনসুলেট স্থাপিত হয়েছিল পাকিস্তান সীমান্ত বরাবর। এখন আফগানিস্তানে ঠিক পাকিস্তান সীমান্ত বরাবর ভারতের 18টি কনসুলেট নিশ্চয়ই সন্দেহের উদ্রেক করে। এবং যেটা আরো দেখা গেছে সেটা হচ্ছে যে পাকিস্তানের ভেতরে যখন সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চলতে থাকে তখন আফগানিস্তান থেকে এসে খাইবার পাখতুনখোয়া বা উত্তর ওয়াজিরিস্তান, বালুচিস্তান এই জায়গাগুলোতে হামলা চালানো হয়, এবং তখন আবার পাকিস্তান কর্তৃপক্ষ ভারতের দিকে তার আঙুল তুলে দেয়। কিন্তু এই যে ব্যাপারটা, এটা পাকিস্তানে ওইভাবে গুরুত্ব পায় না, কারণ পাকিস্তানের সাধারণ মানুষ এবং মিডিয়া আমার মনে হয় যে ওই স্টেজটা পার হয়ে এসেছে যে অভ্যন্তরীণ ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করে খানিকটা পাঞ্চিং ব্যাগ হিসেবে ব্যবহার। কিন্তু জনাব হাসান, আপনি নিশ্চয়ই কাশ্মীরে আসবেন, কিন্তু আপনি এই জায়গাটা একটু বলবেন কিনা যে ভারতের অভ্যন্তরে বা যেটা কাশ্মীর হোক বা বোম্বে হোক, দিল্লির নানা জায়গার মধ্যে থেকে হোক, সেইটার ক্ষেত্রে স্টেট মেশিনারি স্পন্সর করে কিনা? এইটা তো পাকিস্তান কখনো স্বীকার করেনি, কিন্তু যেটা আমার কাছে আমার অবজারভেশনে যেটা মনে হচ্ছে যে যেহেতু বালুচিস্তানে শুরু থেকেই বিচ্ছিন্নতাবাদীদেরকে ভারতের গোয়েন্দা সংস্থা সহযোগিতা করেছে, অন্যদিকে ভারতের অভ্যন্তরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সন্ত্রাসীদের সহযোগিতা করেছে। জি মাসকাত ভাই, কুলভূষণ যাদব নামে তো আসলে ভারতীয় গোয়েন্দা রয়ের আমি জিজ্ঞেস করছি কথা, আপনি বলছেন প্রথম থেকেই করেছিল। কুলভূষণ যাদব তো সেদিন ধরা পড়েছে। পাকিস্তান যদি আমাদের ঢিল ছোড়ে, আমরা নিশ্চয়ই রসগোল্লা ছুড়বো না,
আমরাও ঢিল ছুড়বো। না কাজে সেই ওইটাই পরিচর্যার ওইটাই ব্যাপারটা মানে ব্যাপারটা যেটা হচ্ছে যে বলছি সেটা হচ্ছে কি, please, না আমি সেইখানটায় জানতে না চাইছি না না, পেছনের এটা ভারতের আসলে কোনটা নিউটনের তৃতীয় সহায়তা সূত্র করছে। উভয়ের জন্যই, যে আচ্ছা প্রত্যেক ক্রিয়ার একটি সমানুবিপরীত প্রতিক্রিয়া। রাইট। না, আমি একটাই প্রশ্ন করছি না, please, না কোন কোন ভারতীয় গোয়েন্দা সংস্থা সহায়তা করছে? আমার মনে হয় যে জনাব রায়চৌধুরী, জনাব আহসান শেষ করুক, আমরা এই পুরো প্রসঙ্গটা আমি শুনবো। আপনি বেলুচিস্তানের সীমান্তে ভারতীয় যে দূতাবাস বলি, আমি ভারতীয় মানে আফগানিস্তানের ওই পাশে দূতাবাস বলি বা কর্মতৎপরতা বলি, সেটা বাড়ানোর কথা বলছিলেন। দীপেন্দ্র রায়চৌধুরী নিশ্চয়ই এই প্রসঙ্গে কথা বলবেন, কুলভূষণ যাদবের কথা বলেছেন, সেটা নিয়ে নিশ্চয়ই কথা বলবেন। আপনি যদি একটু কাশ্মীর প্রসঙ্গে এবং বিভিন্ন ভারতের অভ্যন্তরে বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে, কাশ্মীর ছাড়াও আমরা কিন্তু বোম্বে এবং অন্যান্য জায়গায় দেখেছি, এগুলির ব্যাপারেও যদি একটু বলেন দ্রুত, তাহলে আমরা একটু জনাব রায়চৌধুরীকে শুনতে পারি। জনাব হাসান। কাশ্মীরের অভ্যন্তরে যেটা দেখা গেছে যে দীর্ঘদিন ধরে তো এই সমস্যাটি বজায় থেকেছে, এবং এক পর্যায়ে আমরা যতদূর জানি, এই তথ্য নিশ্চয়ই ওনার কাছেও রয়েছে, যে যখন ডক্টর মনমোহন সিং এবং পারভেজ মুশাররফ এরা দুজন বসে মোটামুটি ঠিক করেছিলেন যে এই কাশ্মীরকে পুরোটাকেই স্বাধীনতা দিয়ে ভারত এবং পাকিস্তান তাদের সহযোগিতা করবে এবং এই জায়গাটা থেকে, এই ঝামেলাটা থেকে তারা উভয়ে বেরিয়ে আসবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। সে সময় প্রণব মুখার্জি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি খুব একটা এটা চাননি, এরকম আলোচনা ছিল। যা হোক, এখন যেহেতু কাশ্মীরের জনগণ বুঝে গেছে উভয়াংশে যে এই স্বাধীনতাটা সম্ভব না, কাজেই ভারতের অভ্যন্তরের যে কাশ্মীরের মানুষ, তারা তাদের জীবনকে গুছিয়ে নিতে চেষ্টা করছে। তারা পর্যটনের ক্ষেত্রে কিছু আয় উপার্জন করে একটা আত্মনির্ভর উন্নয়ন কৌশল খুঁজে পেতে চেষ্টা করছে। পাকিস্তান অংশেও একই ব্যাপার রয়েছে। এখন ধরুন, যেভাবে ধরুন ভারতের অভ্যন্তরে পাকিস্তান হামলা করেছে এমন একটি অভিযোগ তুলে, তারপরে ধরুন ওটিকে মিডিয়ার মাধ্যমে 100 বার বলে, ওটাকে সত্য প্রমাণের চেষ্টা করে, তারপরে 10 চক্রে ভগবান ভূত এরকম একটি পরিস্থিতি তৈরি করে তারপরে পাকিস্তানের মধ্যে হামলা করে দেওয়া হলো। এইরকমটা আসলে এই দক্ষতা পাকিস্তানের মিডিয়ারও নেই বলে আমার কাছে মনে হয়েছে, বা পাকিস্তানের অভ্যন্তরে যারা সাধারণ মানুষ, তারা এই 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 ব্যাপারটার মধ্যে একটা যুক্ত হয় বলে আমার কাছে মনে হয়নি। সেই ক্ষেত্রে পাকিস্তান সরকার আমার মনে হয় যে একাই রয়েছে। আরেকটা প্রসঙ্গ এখানে জরুরি, আপনি উল্লেখ করেছিলেন যে ইমরান খানের মতন একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে কারাগারে রাখা হয়েছে। সে কারণে পাকিস্তানের বর্তমান সরকার এবং সেনা প্রশাসন কেউই তেমন জনপ্রিয় ছিলেন না। তো এই যুদ্ধটা বাঁধিয়ে ওদিকে নরেন্দ্র মোদী যেমন নিজের জনপ্রিয়তায় দোলা দিলেন, ঠিক তেমনি এখানেও দেখা গেল যে শাহবাজ শরীফের জনপ্রিয়তায় এবং অত্যন্ত অজনপ্রিয় সেনা প্রধানের জনপ্রিয়তায় খানিকটা দোলা লেগেছে। সব মিলিয়ে এই যুদ্ধে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হলো, উভয় পক্ষের ক্ষমতা কাঠামো বেশ উপকৃত হয়েছে। জনাব হাসান, এই পর্যায়ে আমার একটা ছোট্ট, আপনি যদি একটু অনুবাদ মানে আমাদের একটু সাহায্য করেন, যে কাশ্মীরে যখন 25 জন পর্যটক সহ 26 জনকে মেরে ফেলা হলো এবং সেই সময়ে তাদের ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়েছে বা হয়েছে, এটা যখন খবর হলো, পাকিস্তান এই খবরটাকে সরকারিভাবে কিভাবে মানে প্রতিক্রিয়া জানালো? গোটা বিশ্বে যেভাবে শোক প্রকাশ করা হয়েছে, সাধারণ মানুষের এরকম যদি মানে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে, অফিসিয়ালিও জানিয়েছে, অফিসিয়ালিও একইভাবে জানিয়েছে। মানে আপনি তো বাংলাদেশের মিডিয়াও খুব খেয়াল করেন, ধরেন বাংলাদেশ এটাকে যেভাবে নিন্দা জানিয়েছে, পাকিস্তানের নিন্দা জানানোর ভাষাটাও কি প্রায় একই রকম ছিল? মানে দ্য স্ট্যান্ডার্ড ড্রাফট, উই ডু নট ওয়ান্ট দিস কাইন্ড অফ থিং। একই, মোটামুটি আপনার শোক প্রকাশের ভাষা একই হয়। সেক্ষেত্রে ডক্টর ইউনূসের ভাষাটা সবচেয়ে ভালো হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, জনাব হাসান, আপনাকে ধন্যবাদ। আমি জনাব রায়চৌধুরীর কাছে একটু যেতে চাই। জনাব রায়চৌধুরী, আপনি বলতে চাইছিলেন, প্রশ্ন করতে চাইছিলেন। আমি যে জিনিসটা আমি দেখি আর কি, সেইটাও আপনাকে একটু বলি, যে অতীতের কথা যদি আমরা বাদ দিই, গত 1, 2, 5 বছরে আমরা কিন্তু দেখেছি যে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা আমি দেখি, কিন্তু ভারত যেন একটা সিদ্ধান্তই নিয়ে রেখেছে যে পাকিস্তানের সাথে তার কোনো রকম কোনো, যেটাকে বলা হচ্ছে, কোনো ধরনের কোনো জলচলও সে করতে দিবে না। মানে একটা খেলা, একটা টুর্নামেন্ট, এটা পাকিস্তানে হবে না, দুবাইতে হবে, কিন্তু তোমার আমার দেশে খেলতে আসতে হবে। মানে ভারতের পক্ষের ব্যাপারটা কি বেশি কিনা আপনি কি বলেন, সেটাও আপনি একটু বলেন। আর জনাব আহসান কিছু কথা বলেছেন, কিছু প্রসঙ্গ তুলেছেন, বেলুচিস্তান, একজন গোয়েন্দা ধরা পড়া, সেই প্রসঙ্গও যদি একটু আমাদের বলেন। জনাব রায়চৌধুরী। আপনার বাড়ির পাশে যদি একজন কুখ্যাত ডাকাত থাকে, সারাক্ষণই অস্ত্র শস্ত্র নিয়ে রয়েছে এবং যে কোনো সময় মেরে দিতে পারে আপনাকে, আপনি কি তার সঙ্গে খুব দহরম মহরম করবেন না করবেন? তাকে একটু এড়িয়ে চলবেন কোনটা?
এটা আমার প্রশ্ন। আমার মনে হয় যে জনাব রায়চৌধুরী, আপনি যেসব ভাষা ব্যবহার করতেছেন সেই সব ভাষা হয়তো আপনার মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা, প্রত্যক্ষ রাগ, এগুলি নানা ধরনের আছে, কিন্তু আমরা একটা একাডেমিক, একটা ল্যাবরেটরি আলোচনা, এটার মধ্যে আমি বলতে চেষ্টা করতেছি একাডেমিক লেভেল থেকেই আমি বলছি, জি একাডেমিক লেভেল এখন থেকেই আমি পাকিস্তানকে বলছি, আপনি স্টেট মেশিনারি পাকিস্তান জায়গা একটা থেকে, দুর্বৃত্ত স্টেট রাষ্ট্র। মেশিনারি জায়গা থেকে আপনি কুখ্যাত ডাকাত এটা বলতে চান? হ্যাঁ, পাকিস্তান একটা দুর্বৃত্ত রাষ্ট্র, আচ্ছা তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ ভারত কতবার প্রমাণ দেবে? আপনি তো সাংবাদিক, কাজে আপনার জানার কথা যে জি। ভারত কত ক্ষেত্রে দেখিয়েছে আর যে পাকিস্তান করেছে, এবং কতবার পাকিস্তান সেটা ডিনায়াল মোডে অস্বীকার করে গেছে। অর্থাৎ একটা শুধু দুর্বৃত্ত ডাকাতি নয়, মিথ্যাবাদী রাষ্ট্র, সারাক্ষণ মিথ্যা কথা বলে যায়। আজমাল কাসাব ধরা পড়ার পর প্রায় 6 মাস পর্যন্ত বলে গেছিল যে না না না, ও আমাদের লোকই নয়, ও আমাদের লোকই নয়। তারপর মানলো হ্যাঁ ও আমাদের। এবং শুধু আজমাল কাসাব ধরা পড়েছিল বলে, না হলে বাকিরা যদি ধরা না পড়ে যেত, যেমন মেরে ফেলা হয়েছে, তাহলে ওরা বলতে চিনিই না কোনোদিন। এইরকম কোন দুর্বৃত্ত প্রতিবেশী যদি কোনো দেশে থাকে, ভারতের অত্যন্ত দুর্ভাগ্য। আপনারা তো দুজনেই বাংলাদেশের মানুষ, আপনাদের সঙ্গে কি কোনোদিন আমাদের সম্পর্কে এরকম জায়গায় গেছিল? কোনোদিন কি আপনাদের সঙ্গে এরকম ঝগড়া, বিবাদ, মারামারি হয়েছে? কেন হবে? আজকে বাংলাদেশের নতুন কিছু গন্ডগোল হচ্ছে। ভারতের সাথে বাংলাদেশের ঝগড়া, বিবাদ, মারামারির মধ্যে আমরা কি পাকিস্তানকে টানবো, নাকি এর মধ্যে আসলে একটু ভারতেরও দায়? আমার প্রশ্ন যে কেন বাংলাদেশের সঙ্গে হলো না, নেপালের সঙ্গে, আপনাদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে তো হয় নাই দাদা। একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশ তো আসলে মানে পাকিস্তানের মতো নিউক নাই বাংলাদেশের হাতে। আপনারা দেখেছেন, যেটা নিয়ে আপনিও অনেকবার লিখেছেন, প্রতিবাদ করেছেন। মনে করেন কাঁটাতারের বেড়ার মধ্যে ফেলানিকে ঝুলায় রাখলেও, গরু চোর বলে অনেক লোকে মেরে ফেললেও তো কিছু হয় না। বাংলাদেশের ক্ষেত্রে তো বাংলাদেশ সেই জোর, আর কোথায় কিছু হয় না। গরু চোর বলে মেরে ফেলে শাস্তি পায়নি এরকম উদাহরণ আপনি দিতে পারবেন? আমি শাস্তি, গরু চোর বলে মারা হয়েছে, আমি শাস্তি পেয়েছে এই উদাহরণ আমি জানি না। মানে দুই দেশের কথার মধ্যে আমি দেখুন, আপনারা যদি একটা ন্যারেটিভ তৈরি করতে চান, হ্যাঁ, যে আমরা একটা প্রশ্নের জবাব দিতে কিন্তু আপনারা না, আমি দাঁড়ান এক সেকেন্ড, কাশ্মীরের প্রসঙ্গে আসছি, তার আগে বলুন তো যে বাংলাদেশে হিন্দুর পার্সেন্টেজ হাফ হয়ে গেল, আর ভারতে যত মুসলমান ছিল 10% ছিল 1951 সালে, সেটা বেড়ে 14% হলো। তার মানে কি খুব প্রমাণ হয় যে হিন্দুরা এবং ভারতবর্ষ ভীষণ মুসলিম বিরোধী? সেটাকে দাদা আপনি হিন্দু মুসলমান ব্যাপারটা না দেখেও মুসলমানের সংখ্যা বাড়া মানে আপনি তো এটা এরকমও দেখতে পারেন যে ইন্ডিয়া বেশি অপরচুনিটির দেশ, সেজন্য মুসলমানরাও আসছে বা থেকে যাচ্ছে, হিন্দুরাও যাচ্ছে। আপনি সেটাকে অত্যাচারের জায়গায় কেন, মানে যেমন যাই হোক, আমরা আজকে এই প্রসঙ্গে হ্যাঁ, না না না, আপনি শুনুন, এই যে ন্যারেটিভটা, বালুচিস্তানে প্রথম থেকে ভারত পাঠিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের মদত দিত। এই যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তখন ভারতের সেই ক্ষমতা ছিল? তখন ছিল ভারতের? ছিল না তো। কাজে তখন মদত দেওয়ার কোনো প্রশ্ন নেই। আমার কাছে কিন্তু মনে হয় দাদা, যদি আপনি যুক্তি বা তর্কের খাতিরে বলেন, একটা রাষ্ট্রের আরেকটা রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে মদত দেওয়ার জন্য খুব ক্ষমতার প্রয়োজন হয় না। এইটা আপনিকে এই উলানি দেওয়ার জন্য আপনার জন্য অন্য অনেক রাষ্ট্র, অনেক শক্তি আপনাকে সাহায্য করবে মনে হয় আর কি। আমার কেউ তখন এসব করতো না। তখন যেহেতু এই ন্যারেটিভটা কেন তৈরি হচ্ছে আমি বুঝতে পারছি, তার কারণ পাকিস্তান গুন্ডা পাঠিয়েছিল কাশ্মীর দখল করার জন্য, হতে পারতো, কাজে ভারতও করেছিল, এটা বলতে হবে। প্রমাণ আছে? কোনো প্রমাণ দিতে পারবেন আপনি? আপনি বললেন যে গরু চোর বলে মারা হয়, তাদের কি কোনো অপরাধ তো হতেই পারে যে কোনো দেশে, যে কোনো জায়গায়, তারা শাস্তি পায় কি পায় না, সেইটা হচ্ছে সব থেকে বড়। পায় না। বিএসএফকে বেশ কিছু ক্ষেত্রে দাদা, বিএসএফকে বেশ কিছু ক্ষেত্রে ইমিউনিটি দেওয়া হয়েছে, এটা আপনি জানেন। বিএসএফকে মারার ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশের কথা বারবার বলা হয়েছে, এবং এই যে গরু চোর, এই টার্মটা কিন্তু বিএসএফ এর মাধ্যমে আপনি জানেন ভারতের সর্বোচ্চ পর্যায় থেকেও এই টার্ম ব্যবহার করেছে, এবং আনফরচুনেটলি আমাদের আগের সরকারও এই টার্ম ব্যবহার করেছে। যদি পুলিশ বা স্টেটের মেশিনারি অ্যাকশন নেয়, তারা অ্যাকশন নেবে না। গরু চুরি হবে বা স্মাগলিং হবে, সবকিছু হবে, তারা অ্যাকশন নেবে না। দাদা চুপ করে এটা বলতে চাইছেন না দাদা, দুইটা তো দুই কথা। আপনি তো একটা অ্যাকশন নেবেন, আরেকটা হচ্ছে আপনি গুলি করবেন, এবং সেই গুলিটা দেখানোর জন্য আপনি কাঁটাতারে রেখে দিবেন। এটা পৃথিবীর যে কোনো দেশ হলেই আপনার সাথে যুদ্ধ করতো কিন্তু, বা অ্যাটলিস্ট কথা বলতো। আপনি বাংলাদেশে উদাহরণ দিলেন বলে আমি বললাম, বাংলাদেশের ক্ষেত্রে ভারতের সেই শক্তি নাই, এবং আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার অনেক দেশেরই ভারতের বিপক্ষে দাঁড়িয়ে এই শক্তি আসলে নাই। আমি আপনাকে বলি, আমরা একটু ভারত পাকিস্তানের এই যে আলোচনাটা হচ্ছে না, পাকিস্তান ভারতের ধারে কাছে নেই। না, নাই তো, দেশটা নাই তো, সেই জন্য তো ভারত বিগ ব্রাদার। আজকে যে পরিস্থিতিটা চলছে, সেই পরিস্থিতিটা যদি 2 মাস চলে, ওরা না খেতে পেয়ে মারা যাবে।
রাইট, ওদের অর্থনীতি অর্থনীতি তো নেই, এমনিতেই নেই। রাইট, তারপরে যেটুকু আছে ওই আইএমএফ এর থেকে একটু টাকা আনবো, ওখান থেকে একটু টাকা আনবো, এনে বেঁচে থাকবো, রাইট। সেটাও শেষ হয়ে যাবে। এবং ভারতের কোনো হ্যাঁ, ভারত কিন্তু এবং সেটা ভারত জানে করছে যে না। ভারতের কোনো ভারত অসুবিধা কিন্তু হবে না, বারবার সেই জন্য বলছে, ভারত যে কারোর উপরে যুদ্ধ চাপিয়ে দিতে পারবে, তাই তো? ভারত বারবার বলে এসছে যে আমরা শুধু টেররিস্টদের ডেনগুলোকে মারবো। হুম। ওই যে একজন লোক, সে কি টেররিস্ট নয় যে বলছে হাই হাই করছে, আমার ছেলে মরে গেল, আমার এ মরে গেল, আমার ফ্যামিলিটা শেষ হয়ে গেল, সে টেররিস্ট নয়? টেররিস্ট কি টেররিস্ট নয়, তার জবাব আপনি দিন, তারপর আমি বাকি কথা বলবো। জনাব রায়চৌধুরী, আপনি মানে আমরা আলোচনাটা একটু যদি গুছাতে চেষ্টা করি, আপনি বলতেছিলেন যে শুধুমাত্র যেখানে ট্রেনিং সেন্টার সেখানে ভারত বারবার বলতেছে যে ভারত মারবে, এগুলি যে ট্রেনিং সেন্টার, এই ইন্টেলটা ভারত কোত্থেকে পাচ্ছে, এই ইন্টেলিজেন্সটা? ইন্টেলটা সারা পৃথিবী কোথা থেকে পায়? আমেরিকা যখন মেরেছিল, না আমেরিকা না না, যখন ওসামা বিন আমি ভারতটা কোত্থেকে না না বললে, আপনি না না বলে সব এড়িয়ে যেতে চাইলে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি বলেন, সত্যগুলো তো স্বীকার করুন, আপনি বলেন। হ্যাঁ, আমি বাস্তবের স্বীকার উপর করছি। তো থাকুন। হ্যাঁ, ঠিক আছে। ওসামা বিন লাদেন কোন দেশে ছিল এবং কোন দেশ এসে তাকে তুলে নিয়ে চলে গেল সেখানে? কারণ ওসামা বিন লাদেন এবং মোল্লা ওমর ঘোষণা করেছিল আমরা মেরেছি। হ্যাঁ, আর ভারত পাকিস্তানকে আক্রমণ করছে, পাকিস্তান একবারের জন্য বলে নাই যে আমরা মারছি। ভারত জানিয়ে দিয়েছে বারবার পাকিস্তানকে আক্রমণ করছে না, করছে শুধু টেররিস্ট ক্যাম্পে থাকা টেররিস্টরা যারা এসে, যারা লোক পাঠায় আমাদের দেশে ভারতে মানুষকে মারার জন্য, শুধু তাদের ক্ষেত্রে আক্রমণটা হয়েছে। পাকিস্তান তারপরে প্লেন পাঠিয়ে, ড্রোন পাঠিয়ে ভারতকে অ্যাটাক করেছে। পাকিস্তান অ্যাটাক করলে ভারত তার জবাব দেবেই। পাকিস্তান অ্যাটাক করেছে, পাকিস্তান অ্যাটাক করেছে আগে, পাকিস্তান আগে অ্যাটাক করেছে, আগে অ্যাটাক করেছে পাকিস্তান। ভারত টেররিস্ট ক্যাম্পে মারার পর পাকিস্তান ড্রোন ছুড়েছে, পাকিস্তানের ইয়ে করেছে, অ্যাগ্রেসিভ ইয়ে করে ভারতের বিভিন্ন জায়গায় পাকিস্তান গোলা ছুড়ে কাশ্মীরে কত 19 জন না 17 জন গ্রামবাসীকে মেরে দিয়েছে। আর আমরা তার বদলে কি লাড্ডু দেবো? কি হয়? হয়েছে কি? মানে জিনিসটা কিরকম যে ধরেন, আচ্ছা ঠিক আছে, আমি এই তর্কের জায়গায় আমি আপনাকে এটাও বলে রাখছি যে যতবার এরকম সন্ত্রাসবাদী আক্রমণ হবে, বম্বের সময় ভারত কিছু করতে পারেনি, তখন খুব আমেরিকাকে ভয় পেত। এখন কিন্তু যতবার এরকম সন্ত্রাসবাদী আক্রমণ হবে, যারা পাঠিয়েছে তাদের উপর দিয়ে আবার ওরকম মিসাইল পড়বে। রাইট। তারপর পাকিস্তান যা করার করবে। পাকিস্তান যদি তাদের প্রোটেক্ট করার জন্য ভারতের সাথে যুদ্ধ করতে চায়, তাহলে যুদ্ধ হবে। আপনি মানে পাকিস্তানের মধ্যে আক্রমণটারে কিভাবে আলাদা করতে পারতেছেন যে এটা ট্রেনিং সেন্টার, এটা তাদের, এটা আমি বুঝাতেছি না, কিন্তু আপনি আমাকে এই জিনিসটা আমাকে একটু বলেন তো, যে ধরেন পাকিস্তান অনেকবার মানে আছে না, আপনি আলাদা করতে পারলেন না। আমি আপনাকে একটা ডেফিনিট কোশ্চেন করেছিলাম। জি জি, বলেন তো। যে লোকটা কান্নাকাটি করছিল, হ্যাঁ, যে লোকটা কান্নাকাটি করছিল, যে ইস্টেজ ইত্যাদি নামের তাদের সংগঠন আছে, সব কথাগুলোর মানেও বুঝতে পারি না আমি, তো যাই হোক, যে লোকটা কান্নাকাটি করছিল, আমার পুরো ফ্যামিলিকে শেষ করে দিলাম, সে টেররিস্ট কি টেররিস্ট নয়? জনাব রায়চৌধুরী, আপনি কি পাকিস্তানের মধ্যে এত প্রিসাইজ ভাবে মারতে পারতেছেন যে শুধু টেররিস্টদের মারতেছেন? You are that informed about Pakistan. India is that informed about Pakistan যে আপনি একদম প্রিসাইজ করে শুধু টেররিস্টদের মারতে পারতেছেন। সে লোকটা কান্নাকাটি করছে কেন? যে সে যেখানে থাকতো, আমি যদি থাকতাম তাহলে আমিও মরে যেতাম, কেন আমি থাকলাম না? ঠিকঠাক মেরেছে, সেটাই তো প্রমাণ হয়ে গেল ঠিকঠাক জায়গায় মেরেছে। তার ছেলে যে আরেকজন টেররিস্ট, সে মারা গেছে। আপনারা যদি টেররিজম বলে কিছু নেই অস্বীকার করতে চান, তাহলে কোনোদিন আমাদের এবং আপনাদের সঙ্গে মিল হবে না। না না, পাকিস্তান এখানে আমরা উই ডে না করি, এখানে আমরা উই ডে না করি। এক সেকেন্ড দাঁড়ান, জি বলেন। এক সেকেন্ড দাঁড়ান। যে লোকটা মারা গেছে তাকে সারা পৃথিবী টেররিস্ট হিসেবে জানে, কিন্তু আপনি যদি সেটা অস্বীকার করতে চান, তাহলে আর আমি কি করতে পারি? পাকিস্তানেরই অর্গানাইজেশন গুলো টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডেজিগনেটেড। সারা ওয়ার্ল্ডে আমেরিকা কোনো সময় করেছে, ইউনাইটেড নেশনস কোনো সময় করেছে, চীনের জন্য অনেকে করা যাচ্ছে না, কারণ চীন ভিটো দিয়ে দিচ্ছে। বাকি সারা পৃথিবী একসঙ্গে জানে এরা কারা। আপনি যাকে টেররিস্ট মানে মানে উনাকে কি এইটাও এ প্রমাণ আছে যে তাকে পাকিস্তান স্টেট হিসাবে স্পন্সর করতেছে ওই টেররিস্টকে? অবশ্যই। দাউদ ইব্রাহিমকে কে প্রোটেক্ট করে রেখেছিল? ওকে, না না না, দাউদ ইব্রাহিম বম্বের প্রথম অ্যাটাকের জন্য দায়ী, তাকে কে প্রোটেক্ট করে রেখেছিল? এটাও কি আপনাদের জানা নেই? সেইটা আপনি যদি দাউদ ইব্রাহিমের কথা বলেন জনাব রায়চৌধুরী, আমরা আবার আসবো, তাহলে আপনি শুধু পাকিস্তানকেই যে তাকে পাকিস্তানি যে শুধু তাকে প্রোটেক্ট করেছে সেটা আপনি একভাবে বলতে পারবেন না। এটার সাথে অনেকগুলি ইন্টারন্যাশনাল জিনিস জড়িত, টাকা জড়িত, মাফিয়াগিরি জড়িত, ব্যবসা জড়িত। আপনি পাকিস্তানি স্টেটকে ছবি বারবার বেরিয়েছিল, এবং গত 20 বছর ধরে সে যেখানে রয়েছে সেটা পাকিস্তান নয়, সেটা পৃথিবীর বাইরের কোনো জায়গা, মঙ্গল গ্রহ। ওকে, আপনি আপনার ইয়ে বলেছেন। আমি একটু জনাব মাসকাত হাসান আপনার কাছে জানতে চাই যে জনাব মাসকাত হাসান, আপনি এই বিষয়টা পাকিস্তানের জনগণের কথা আপনি বলছিলেন যে যারা এই যুদ্ধটা চান না তাদের কথা আপনি বলতেছিলেন, কিন্তু এইটা তো ঠিক যে ভারত
সেই বম্বের হোটেলের কথাও যদি আমি বলি, মুম্বাইতে যে হোটেলের আক্রমণ, ভারত কিন্তু বারবার আক্রান্ত হয়েছে এবং বারবার আক্রান্ত হওয়ার পরে আমরা নানা ধরনের গ্রুপের কথাও আমরা শুনেছি যে অমুক গ্রুপ তমুক গ্রুপ তমুক গ্রুপ, এদের প্রতি আমি যদি স্টেট স্পন্সরশিপের ব্যাপারটা একটা অস্বীকৃতি জানানোও আমি দেখি, কিন্তু এইটা তো সত্য যে ওইখানে যখন মানুষ মরছে, ওইখানে যখন সন্ত্রাসী হামলা হচ্ছে এই পক্ষে বা পাকিস্তানে, তখন মনে হচ্ছে যে হ্যাঁ এটা ঠিকই হইতেছে। আপনি কি মনে করেন না যে আসলে এই যুদ্ধটাকে পাকিস্তান আসলে ডেকে নিয়ে আসছে? আমরা কিন্তু সম্পর্কের উন্নয়নের জায়গা থেকে মানে আমি বলবো যে 85 থেকে অ্যাটলিস্ট 95 সাল পর্যন্ত আমরা কিন্তু সম্পর্কটা একটা জায়গায় যাক সেটা আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু ধীরে ধীরে নানা কারণে, মানে কার্গিল থেকে শুরু হয়ে নানা কারণে এটা আসলে আরেকটা জায়গায় যাচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখেন? এবং এই যুদ্ধটাকে, মানে সোজা প্রশ্নটা যদি আমি এভাবে করি, এই যুদ্ধটাকে পাকিস্তানই আসলে ইনভাইট করতেছে কিনা, পারবে না লাগবে না জেনেও? 2014 সালে পেশাওয়ারে একটা শিশুদের স্কুলে ইসলামের নামে সন্ত্রাসী হামলা হয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই। এবং সেইখানে অনেক শিশু মারা যায়, তাদের মধ্যে সেনাবাহিনীর যে সৈনিকরা তাদের সন্তানও ছিল। এবং এরপর যেটা হয়, এই শিশু মৃত্যু দেখে পুরো পাকিস্তান সমাজ আন্দোলন সংগ্রাম শুরু করে এবং তখন পাকিস্তান সরকার সন্ত্রাসবাদ বিরোধী লড়াই শুরু করে। এর পাশাপাশি পাকিস্তানকে IMF এর লোন পাওয়ার জন্য সে যে গ্রে লিস্টে ছিল, এই যে সন্ত্রাসবাদ, সোভিয়েত যুদ্ধের পরের সন্ত্রাসবাদ, মানে 9/11-এর সময় আমেরিকাকে ওয়ার অন টেররে সাহায্য করতে গিয়ে সন্ত্রাসবাদ, এসবের কারণে পাকিস্তানের মধ্যে যে সন্ত্রাসবাদ বৃদ্ধি পেয়েছিল, তাতে FATF নামে যে একটি অর্থনৈতিক সংস্থা রয়েছে প্যারিস ভিত্তিক, তাকে তার অনেকগুলো শর্ত পূরণ করতে হচ্ছে। তা ছিল হচ্ছে সন্ত্রাসী যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, মাদ্রাসাগুলোতে সরকারের মনিটরিং নিয়ে আসতে হবে, তাদের আয় ব্যয়ের হিসাব দেখতে হবে। এবং এইভাবে পাকিস্তানে এই টোটাল ইসলাম পন্থাটা 2014 পরে এমন একটি অজনপ্রিয় জায়গায় গিয়েছে, আপনি দেখবেন ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো একটি দুটি আসনের চেয়ে বেশি পায়নি। মানে পাকিস্তানে সেই ক্ষেত্রে একটি কট্টর ইসলামপন্থী দল দেশের ক্ষমতায় যাবে বা গিয়ে প্রধানমন্ত্রী হবে বা গিয়ে বলবে যে হ্যাঁ এটা এখন থেকে কট্টরপন্থী ইসলামের দেশ, এরকম পরিস্থিতি তো কল্পনাও করা যায় না। সুতরাং ওই 2014 সালের পরের বাস্তবতা না জেনে যদি ধরুন আমরা এই আলোচনাটা টেনে লম্বা করতে থাকি, তাতে তো খুব একটা লাভ হবে না। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু যুক্তরাষ্ট্রের পাকিস্তান এবং ভারত দুজনের সঙ্গেই একটি চমৎকার ওয়ার্কিং রিলেশনশিপ রয়েছে, জাতিসংঘেরও একটি চমৎকার সম্পর্ক রয়েছে, সেখানে এই উভয় পক্ষকে ডেকে উভয়ের বিরুদ্ধে যে ডোসিয়ার রয়েছে, তাদের কাছে উভয়ের বিরুদ্ধে সন্ত্রাসীদের ব্যবহার করার যে ভিডিও রয়েছে, প্রমাণাদি রয়েছে, সেগুলো উত্থাপন করুক এবং এরা আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করুক। এখন ভারত একটি সফল রাষ্ট্র, কিন্তু তাই বলে ভারত তো আমেরিকার নয় যে মনরো ডক্ট্রাইন নীতির মতো সে পৃথিবীর যে প্রান্তে পাবে সেখানে গিয়ে মানুষ খুন করে আসতে পারবে। যেমন ধরুন আমেরিকায়, কানাডায় শিখদেরকে হত্যা করার অভিযোগ উঠেছে, এরকম পাকিস্তানের মধ্যেও এরকম অ্যাডভেঞ্চারিজম চলছে। কিন্তু মাসুদ ভাই, দীপ্তেন্দ্র দাদা যেটা বললো যে ভারত যদি আক্রান্ত হয়, ধরেন ভারত যদি দেখে যে তার 25 জন পর্যটক, নিরীহ পর্যটক হিন্দু না মুসলমান সেটা দেখে তাদেরকে মাথায় গুলি করা হয়েছে, তাদেরকে স্ত্রীকে পাশে রেখে, এবং দিস ইজ এন স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের ক্ষেত্রে ভারত যদি ক্রিয়া প্রতিক্রিয়া না জানায় এবং ভারত যদি জানে, মনে করে যে একটা দুর্বৃত্ত রাষ্ট্র তাকে পাশে থেকে, একটা ডাকাত রাষ্ট্র পাশে থেকে ট্রেনিং দিচ্ছে, এবং যেটা মনে করার বা তথ্য প্রমাণ সহ থাকার অনেক তথ্য প্রমাণ তাদের কাছে আছে বলে তারা মনে করে, তারা আসলে কি করবে? মানে পাকিস্তানের ভিতরের যে জনগণ, তারা কি এই ব্যাপারটাকে আসলে অ্যাড্রেস করতেছে যে কেন আমরা এটা করব? মানে আমাদের দরকারটা কি এখন আর এটা করার? এখন এই ক্ষেত্রে তারা স্পেসিফিক্যালি এটা করেছে কিনা সেটারই তো প্রমাণ দরকার। আপনাকে আমি বললাম না যে 2014 সালের আগের বাস্তবতা নিয়ে বসে থাকলে এবং তাহার প্রেক্ষিতে একটা জাজমেন্ট চাপিয়ে দিলে তো হবে না। এখন তো এই যে কাশ্মীরের অভ্যন্তরে যে পহেলগামে যে ঘটনাটা ঘটেছে, এটার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে, এটা নিশ্চিতভাবে প্রমাণ করার পরে না আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন। আপনি নিজেই জুরি হবেন, নিজেই জাজ হবেন, নিজেই এক্সিকিউশনার হবেন। এটা কেমন একটা খুব মানে হালকা ব্যাপার হয়ে গেল না? যৌক্তিক দাঁড়াচ্ছে কি ব্যাপারটা? আমি একটু, জনাব রায়চৌধুরী, আপনি কি একটু ছোট করে বলবেন, ধরেন পহেলগামের এইটার মধ্যে পাকিস্তান রাষ্ট্র হিসাবে জড়িত, এই হত্যাকাণ্ডের মধ্যে, এই সন্ত্রাসী কাণ্ডের মধ্যে, এটা দিয়ে পাকিস্তান আসলে কি অর্জন করতে পারে, মোটিভটা কি আসলে কি হবে? একটু ছোট করে 1 লাইন 2 লাইনে যদি বলেন, অনেকগুলি বিষয় আমাদের। আচ্ছা, হ্যাঁ, না, এটা হচ্ছে পাকিস্তানের মধ্যে, পাকিস্তানকে তো কোনো গণতান্ত্রিক সরকার চালায় না পাকিস্তান।
না ধরেন ওগুলোকে গণতন্ত্র বলে না, যেখানে ইমরান খানকে